নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকের পাঠ শিবরাম চক্রবর্তীর একটি হাসির গল্প, হর্ষবর্ধনের ওপর টেক্কা। হর্ষবর্ধনের বাড়ি চেতলায়। বাড়ির পিছনের ফাঁকা জায়গাটা ঘিরে করাত দিয়ে কাঠ চেরার এক কারখানা তিনি বানিয়েছেন। তাঁর আপিস ঘর বাড়ির একতলায়। হর্ষবর্ধন একদিন অফিসে বসে আছেন, হিসাব দেখছেন কারবারের। এমন সময় একটা লোক তাঁর দরবারে এসে দাঁড়ালো। নিজের এক দরকার নিয়ে বলল, বাবু, আপনার বাড়ির সামনের অত বড় রোয়াকটা তো একদম ফাঁকা পড়ে থাকে, ওখানে আমার মিঠাইয়ের দোকান খুলতে দেন না একটা। কিসের মিঠাই? হর্ষবর্ধন শুধন। এই সন্দেশ, দরবেশ, রসগোল্লা, জিলিপি, পান্তুয়া, বোঁদে, খাজা, গজা, মিহিদানা, মতিচুর, দই, রাবড়ি বলে যায় লোকটা। হর্ষবর্ধন হাঁ করে শোনেন। শুনতে শুনতে তার হাঁ যেন আরো বড় হয়ে ওঠে। সন্দেশ, দরবেশ, সন্দেশের দর যে বেশ, তা আমার জানা আছে ভালোই, তিনি বলেন। আবার খাবো, দেদার খাবো, হরেক রকমের মিঠাই বানাবো আমরা, জানায় লোকটা। আবার খাবো আমরা দেদার খেয়েছি, ঘাড় নাড়েন হর্ষবর্ধন। ওই ভীমনাগের দোকানের। আবার খাবেন এখানে? আবার খাওয়ার পরে আরও আছে, দেদার খাবো আমাদের নিজেদের বানানো, আন করা নিজস্ব পেটেন্ট, লোকটি প্রকাশ করে। দেদার খেতে হবে এমনি খাসা মেটাই মশাই। বাহ বাহ, সে তো খুবই ভালো কথা, বলে হর্ষবর্ধনের খটকা লাগে। প্রত্যেক খাবারটাই তো পেটেন্ট, পেটে দেবার জন্যই তো সব, তাই নাকি? তাহলে হর্ষবর্ধনের উৎসাহ দেখে উৎসাহিত হয়ে লোকটি বলে, পেটেন্ট মানে পেটে না দিয়ে রক্ষে নেই। তা বাবু, দোকান ঘরের জন্য আমরা কোনো সেলামি টেলামি দিতে পারবো না, কিন্তু এবারে দোকান ঘরের দরুন সবাই সেলামি চায়, ও 5-10 হাজার টাকা। অত টাকা আমরা কোথায় পাবো বাবু? তাই আপনার দুয়ারে এলাম। সেলামি দেব না, তবে ভাড়া দেব যা ন্যায্য হয়। আর সেলামির বদলি আপনাকে সন্দেশ খাওয়াবো রোজ রোজ, তার কোনো দাম লাগবে না আপনার। তোমাকে কোনো ভাড়াও দিতে হবে না তাহলে? হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে তার আর্জি মঞ্জুর করেন। আমার রোয়াক তো ফাঁকাই পড়ে আছে অমনি, তোমার কাজে যদি লেগে যায় তো মন্দ কি? ওই কাঠের তক্তা দিয়ে ঘরের মতন করে দোকান বানিয়ে নেব আমরা নিজের খরচায়। আর সেই দোকান ঘরে আমি আর আমার ছেলে মাথা গুঁজে পড়ে থাকব। আমি আর ছোটকু, ওই দুজন তো মোটে লোক আমরা। আমার বাড়ির পিছনে কাঠের কারখানায় তুমি তক্তাও পাবে যত চাও, এন্তার নাও আর বানাও তোমার দোকান, তক্তারও কোনো দাম দিতে হবে না তোমাকে। ব্যাস, বসে গেল মিঠাইয়ের দোকান। হর্ষবর্ধনের আপিস ঘর সন্দেশের গন্ধে ভুরভুর করতে লাগলো, আর তিনি সেই গন্ধে মাত হয়ে, আরাম কেদারায় কাত হয়ে আবার খাবো দেদার খেতে লাগলেন। দেদার খাবো খেলেন আবার আবার। অসন্তোষ প্রকাশ করল গোবর্ধন। দাদা, তুমি এসব কি বাদালে বলো দেখি? কেন, কি বাদালাম? শুধালেন দাদা। এই রোয়াক জোড়া মেঠাইয়ের কারবার, পেছনে তো কাঠের কারখানা বাদিয়েইছ, এবার সামনেও একটা কাণ্ড বাদাও। কাণ্ড কারখানা কোনোটারই তুমি রাখলে না। কাণ্ড না বলে প্রকাণ্ড বল।
কত বড় বড় সন্দেশ বানায় দেখেছিস? এক একটার দাম নাকি 8 আনা। রকে বসে পাড়ার ছেলেদের ডাঙ্গুলি খেলা দেখতাম, তাতেও তুমি বাগড়া দিলে শেষটায়। ফোঁস ফোঁস করে গোবরা। তুই আফসোস করিস নে, ডান্ডাগুলি চোখে দেখার চেয়ে সন্দেশগুলি চেখে দেখা ঢের ভালো রে। যত খুশি খা না সন্দেশ, পয়সা লাগবে না তোর। আমাদের জন্যে বড় বড় স্পেশাল সাইজের বানায় আবার। খাবো কেন অমনি? হ্যাঁ, খেতে যাব কেন? আমাদের কি কিনে খাবার পয়সা নেই নাকি? আমরা কি গরিব? পরের মিষ্টি খাবো কেন এমনি এমনি? মিষ্টি তো পরের থেকেই খেতে হয় রে বোকা। যে মিষ্টি বল না, পরের পেলে পরের খেলে মিষ্টি লাগে, আরও লাগে যদি তা অমনি মেলে আবার। দেখিস না খেয়ে তুই একদিন। তা যদি না হবে তো বড় লোকেরা নেমন্তন্ন বাড়ি গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসে কেন বলতো? তাদের কি পয়সার অভাব? বাড়িতে কি খেতে পায় না নাকি? অমনি অমনি পরের মিষ্টি খাবো তাই বলে? দাদা, তুমি চেতলায় এসে ভারী হীনচেতা হয়ে পড়ছো দেখছি। আরে অমনি কিসের, ভাড়ার বদলি তো। দাদা জানান, ওইটুকুন রোয়াকের ভাড়া হতো নাকি মাসে 300 টাকা, আর সেলামি অন্তত 3000। লোকটাই বলেছে আমায়। তার বদলেই দিচ্ছে তো। ওই যে ভাঁড় ভাঁড় সন্দেশ দেয়, আসলে তা হচ্ছে দোকানের বদলে ওর সন্দেশের ভাড়া। এমন সময় দোকানদার প্রকাণ্ড এক রেকাব ভর্তি সন্দেশ এনে দুজনের সামনে রাখল। হ্যাঁ, আমার একটা আর্জি ছিল কর্তা। হর্ষবর্ধন একটা সন্দেশ মুখে পুরে দিয়ে কান খাড়া করলেন। শুনি তোমার আর্জি। এই আমার ভাইঝির বিয়ে, ওই দিন দুয়েকের জন্য দেশে যেতে হবে। কাছে পিঠেই, এই হাওড়ায় বিয়ে, বেশি দূর না। তা আমার ছেলে আর আমি দুজনাই যাব। ওই সময়টা আমার দোকানটা দেখাশোনার ভার কার উপরে দিয়ে যাই, তারই একটা পরামর্শ নেবার ছিল আপনার কাছে। কেবল চেখে দেখার ভার হলে নিতে পারতুম আমরা, হর্ষবর্ধন বলেন। কিন্তু একটু কিন্তু হয়েই থামতে হলো তাঁকে। আগে সেই ভারই তো নিতে বলছি আপনাদের, ওই চেখে দেখার ভার। চাকবেন বই কি, হরদমই চাকবেন, যখন খুশি তখনই। সেই সঙ্গে দোকানটায় বসে একটু চোখে দেখতেও হবে, চোখও রাখতে হবে তার ওপর। চোখ রাখতে হবে কার ওপর? মেটাই মন্ডার ওপরই তো? গোবর্ধনের প্রশ্ন। হর্ষবর্ধন বলেন, তো সে আর এমন শক্ত কি? মেঠাই মন্ডা সামনে থাকলে নজর কি আর অন্যদিকে যায় কারো ভাই? আগে নজর রাখতে হবে ওই পাড়ার ছোঁড়াদের ওপরেই, জানায় দোকানি। তারা বড় সহজ পাত্র নয় মশাই। তা আপনার ছেলেকে দোকানে বসিয়েই যান না। বিয়ে বাড়িতে গিয়ে শেয়ার করবেটা কি? ছেলেরাই ভালো নজর রাখতে পারে ছেলেদের ওপর। গোবর্ধন বাতলায়। ছোটকা থাকবে দোকানে, তাহলেই হয়েছে। এই দুদিনেই আমার দোকান ফাঁক হয়ে যাবে মশাই। আরে সেই জন্যই তো আরো ওকে এখানে না রেখে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওর যা একজন বন্ধু আছে জানেন, দেখতেন যদি, গঁতকা হঁতকা কঁতকা কি সব নাম যেন, কিন্তু এক একটা চিজ ভারী ইতর তারা। ও তাদের লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাওয়ায় রোজ। ছোটকা বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সব, প্রতিবাদ করতে যায়, কিন্তু বাধা পায় হর্ষবর্ধনের কথায়।
তা ইতর লোকেদের জন্যই তো মেঠাই মন্ডা মশাই। শাস্ত্রে তো বলেই দিয়েছে মিষ্টান্ন মিতরের জন্য, অর্থাৎ কি না মিষ্টান্নম ইতরের জন্য। ছেলেটি বলে ওঠে, মোটেই তারা ইতর নয় বাবা, তারা আমার বন্ধু সব। শোনো বাবা, বাবুর মুখেই শোনো, তোমার শাস্ত্রে কি বলছে শোনো শোনো ওর মুখে। মিষ্টান্ন মিতরের জন্য মানে কি না, তোমার মিতাদের জন্যই মিষ্টি, তুমি তাদের খুব কষে মিষ্টি খাওয়াও। মিতা মানেই মিত্র, আর মিত্র আর বন্ধু এক কথা, তাই নয় কি বাবু? গোবরা সায় দেয়, ঠিক কথা, যাকে বলে মিতা তাকেই বলে মিত্র, তাকেই বলে বন্ধু, ইংরেজিতে আবার তাকেই বলে ফেরেন্ডো। ওর ওই ফেরেন্ডোদের ঠেলাতেই না আমার ভেরেন্ডা ভাজতে হবে, মেটাইয়ের দোকান তুলে দিতে হবে, হয়তো পাট তুলতেও হবে, না আপনি উঠে যাবে দোকান। ছোটকাকে ভুলিয়ে ভালিয়ে ওর ঘাড় ভেঙে বজ্জাতগুলো ওই রোজ রোজ যা রসগোল্লা পান্তুয়া সাবার করে যায়, কি বলবো বাবু। তা বেশ তো, দুদিনের জন্য যাচ্ছেন তো? গোবর্ধনের বুঝি সহানুভূতি জাগে। তো এই দুদিন না হয় আমিই দেখবো আপনার দোকান, এমন আর কি শক্ত কাজ। রসগোল্লার দাম দুয়ানা, সন্দেশের দাম ওই ওই পান্তুয়ার দাম ওই ওই নগদ দাম নিয়ে বেচতে হবে, এই তো ব্যাপার, তাই আর এমন শক্ত কি? মানে সেই সঙ্গে আবার নজরও রাখতে হবে যে, মানে মনে করিয়ে দেয় মেঠাইওয়ালা। ওই তিনজনের উপরই তো, কি বললেন যেন, হোঁতকা, কোতকা আর গোঁতকা, ও তাই না? অবশ্যই আমি চিনি না তাদের কাউকে, তবে নামেই বেশ মালুম হচ্ছে। হোঁতকা চার আর কেউ এলে তাকে আর ঘেঁচতে দেবো না দোকানে, সেইটাই হোঁতকা হবে নিশ্চয়ই। আর ঘোঁতকা নিশ্চয়ই ঘঁত ঘঁত করতে করতে আসবে, নইলে ওর নাম ওরমটা হলো কেন, আর আওয়াজেই টের পাওয়া যাবে। আর কোঁতকা যদি আমার ত্রিসীমানায় আসে, আমাকে ঠকানোর চেষ্টা করে যদি, এই স্যাক কোঁতকা লাগাবো ওকে যে নিজের নাম ভুলে যাবে বাচ্চাদন। ব্যাস ব্যাস, তাহলেই হবে। হাসি খুশির প্রচ্ছন্ন হয়ে উঠল দোকানদার। কাল ওই দুপুরের গাড়িতেই যাচ্ছি আমরা, আপনি ওই দুপুর থেকেই বসবেন তাহলে। তো কাল পরশুটা কেবল, তারপর দিন ওই ভোরেই আমরা ফিরে আসছি। কিন্তু কিন্তু এবারে গোবরা একটু কিন্তু কিন্তু করে, এই দেখুন, মেঠাই খেতে জানি, বেচতেও পারি হয়তো, কিন্তু বানাতে জানি না যে, সেটার কি হবে? ওই দুদিনের মতন সন্দেশ, রসগোল্লা আর পান্তুয়া বানিয়ে রেখে গেলাম। এক কড়াই পান্তুয়া, এক হাঁড়ি এই রসগোল্লা আর এক খোড়া সন্দেশ। বেশ বেশ, তাহলেই হলো। আমার কাজ তো এই দুদিন চোখে দেখা কেবল, তা আমি পারবো খুব। তবে আমার চেকে দেখাটা তেমন হবে না হয়তো, দাদার মতন আমার তেমন হজম শক্তি নেই তো বাপু। ও তাহলে দয়া করে আপনি বসবেন বাবু, অনুনয় করল দোকানদার। হয়তোবা হর্ষবর্ধনের প্রতি একটু কটাক্ষ করেই মনে হয়। যাই হোক, পরদিন দুপুরে দোকানে বসেছে গোবর্ধন। খদ্দেরের তেমন ভিড় থাকে না দুপুরবেলাটার দিকে, বেচা কেনার হাঙ্গামা কম। মাঝে মাঝে অবশ্যই দু একজন আসছিল বটে, একটা জিলিপি কি একটা বোঁদে কিনতে 2-4 পয়সা, কিন্তু 2-4 আনার নিচে কোনো খাবার তৈরি নেই জেনে ফিরে যাচ্ছিল আবার। খানিক বাদে একটা ছেলে এসে দাঁড়ালো দোকানের সামনে। গোবর্ধনকে সেখানে বসে থাকতে দেখে ছেলেটি যেন একটু থতমত খেয়েছে বলে মনে হলো গোবরার। কি চাইয়ে তোমার? তাকে জিজ্ঞাসা করেছে সে। পান্তুয়া খেতে এলাম, সোজা বলল ছেলেটা। পান্তুয়া খেতে এলে তার মানে? পান্তুয়া খাই যে, রোজই খাই তো, ছেলেটি জানায়। রোজই খাও বটে, তোমার নাম কি হোঁতকা নাকি গো? কেন হোঁতকা হতে যাবো কেন? পান্তুয়া খেলে কি কেউ হোঁতকা হয় নাকি? ছেলেটি যেন অবাক হয় একটু। না, তা কেন হবে, এমনি শুধোচ্ছিলাম, জানায় গোবরা। হোঁতকা কথিত ছেলেটির তবুও যেন আপত্তির কারণ যায় না। এই হোঁতকাপনাটা কোথায় দেখলেন শুনি? তা বটে, ফড়িংয়ের মতোই টিংটিংয়ে হোঁতকা তোমাকে বলা যায় না বটে, তবে কি তুমি কোঁতকা?
রামও কোঁতকা আমার 14 পুরুষের কেউ নয়। তবে তোমার নামটা কি জানতে পারি একবার? আমার নাম মশা, বুঝলেন মশাই? মশা? অদ্ভুত নাম তো। গোবর্ধন অবাক হয়। এরকম তো কখনো শুনিনি ভাই। তা এমন নাম হওয়ার কারণ? শুনেছি আমি নাকি ছোটবেলায় ওই মশার মতন পিনপিন করে কাঁদতাম, তাই আমার ওই নাম হয়েছে। ও, তা হতে পারে। গোবর্ধন ঘাড় নাড়ে। তা ইয়ে পান্তুয়া খাবে যে, তো পয়সা এনেছ সঙ্গে? পয়সা কিসের? আমি তো অমনি খাই, রোজই রোজই খেয়ে থাকি। না, অমনি খাবার চলবে না বাপু, পয়সা দিতে হবে, দাম লাগবে তোমার খাওয়ার। বারে, মালিকের ছেলের সঙ্গে ভাব আছে, পয়সা লাগে না আমার। শুধুন না দোকানের মালিককে। মালিক নেই, সে হাওড়ায় গেছে তার ভাইজির বিয়েতে। ও, মালিক হাওয়া হয়ে গেছে? কি বললেন? হ্যাঁ, হাওয়া নয়, হাওড়ায় গেছে ভাইজির বিয়ে দিতে। তো বেশ তো, তার বদলি যিনি রয়েছেন তাকেই শুধুন না কেন, একজন তো আছেন তার জায়গায়। আপনি তো দোকানের কর্মচারী, আপনি তার কি জানবেন? আমি এই পান্তুয়া খেতে বসলাম যেমন রোজ খাই। বলে সে পান্তুয়ার কড়াইয়ের কাছে বসে গেল ধপ করে। দাদা, ও দাদা, হাঁক পাড়ল গোবরা। এই মশাই পান্তুয়া খাচ্ছে, পান্তুয়া খেয়ে যাচ্ছে। মশায় পান্তুয়া খাচ্ছে? কি যে বলিস তুই! ভেতরের আপিস ঘর থেকে সাড়া এলো দাদার। এ বসে আছে পান্তুয়ার কড়ায়, গোবরা জানায়। আরে বসুক গে, মশার কত খাবে? দাদা জবাব দিলেন। আরে রসেই লেপটে যাবে, পান্তুয়ার গায়ে আর হুল বসাতে হবে না বাছা ধানকে। আরে দেখলেন তো কি বলল নতুন মালিক? হ্যাঁ, বলে ছেলেটা টপাটপ মুখে পড়তে লাগলো আর দ্বিতীয় কথাটি না বলে হাঁ করে দেখতে লাগলো গোবর্ধন। তার চোখের ওপর আধখানা কড়াই ফাঁক হয়ে গেল দেখতে না দেখতে। খেয়ে দে সে চলে যাবার খানিকটা বাদে আরেকটি ছেলে এলো সেখানে। তুমি আবার কে বটে হে? শুধালো গোবরা। হতকা ফতকাদের কেউ নয় তো? আগে না, আমি দোকানদারের আপনার লোক, তার মাস্তুতো ছেলে। মাস্তুতো ছেলে? তা হয় নাকি আবার? কখনো তো শুনিনি, এমনটা কোনো কালে হয়েছে বলে তো জানি না। শোনেননি তো দেখুন এখন, মাস্তুতো ছেলে মানে তার ছেলের মাস্তুতো ভাই, বুঝলেন এবার? ও, বুঝেছি। তা নামটা কি তোমার শুনি একবার? আগে আমার নাম মাছি, আপনার রসগোল্লা খেতে এসেছি, রোজ রোজ আমি খাই এখানে এসে। এই না বলে রসগোল্লার হাঁড়িটা টেনে নিল সে। দাদা, ও দাদা! আবার হাঁক পাড়ল গোবরা। এবার মাছি এসে বসেছে তোমার রসগোল্লার হাঁড়িতে। আপিস ঘর থেকে এবার রাগত গলা শোনা গেল দাদার। আরে তুই কি আমাকে কাজ করতে দিবি না কি? ইয়ার কি পেয়েছিস? একটা মাছি তাড়াতে পারছিস নে? তাড়িয়ে দে। সামান্য একটা মাছিকে তাড়াতে কতক্ষণ লাগে? তাড়ানো যাচ্ছে না যে, গোবরা জানায়। মোটেই সামান্য মাছি নয়। তাহলে বসতে দে মাছিকে। বলে আস্তা করেই বসে, আর রসগোল্লা পেলে বসবে না? বসুক তাহলে, খাক রসগোল্লা। বলে হাল ছেড়ে দেয় গোবরা। আস্ত এক হাঁড়ি রসগোল্লা সাবার করে মুখ মুছে উড়ে যায় মাছিটা। তার খানিক বাদে হাতের কাজ সেরে দাদা এসে হাজির সেখানে। দোকানের হালচাল দেখে তার সারা মুখে আহ্লাদে আটখানা হয়ে উঠল। বাহ, খাসা চালিয়েছিস তো দোকান। বাহবা দিলেন তিনি গোবরাকে। অর্ধেক মাল তো এর মধ্যেই বেচে ফেলেছিস দেখছি। বেচতে পারলাম কই, মশা মাছিতেই সাবড়ে দিয়ে গেল সব। কি বললি? মশা মাছিতে সাবার করে দিয়ে গেল খাবার? বলছিস কি রে? তবে আর বলছিলাম কি, এতক্ষণ হেঁকে হেঁকে তোমায়, তা তুমি তো কানে দিলে না, গেরাজ্জি করলে না আমার কথা।
উড়ন্ত মাছি, উড়ন্ত মশা। মোটেই উড়ন্ত নয় দাদা, রীতিমতো দুরন্ত, দুরন্ত মশা, দুরন্ত মাছি, দুপে সব। মশা মাছিদের পাল্লায় পড়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছিস দেখছি, হর্ষবর্ধন বলেন। এরাই সেই হোঁতকা কোঁতকার দল তো, বুঝলি রে। দাঁড়া, এবার আমি বসছি দোকানে। অর্ধেক খেয়ে গেলেও অর্ধেক পড়ে আছে এখনো। নগদ দামে এটা বেচতে পারলেও লাভ না হোক, দোকানের লোকসানটা বাঁচবে অন্তত। গোবর্ধন উঠে দাঁড়াল। হর্ষবর্ধন বসলেন পাটিতে। একটি ছেলে এসে পান্তুয়া চাইল এবার। গোবর্ধন বলল, ওই দাদা, আবার একজন এসেছে, ওদের জাত গোষ্ঠী নিশ্চয়ই। তুমি কি পিঁপড়ে নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করেন দাদা। পিঁপড়ে মানে পিপিলিকা। সাধু ভাষায় কথাটা আরো পরিষ্কার করেন তিনি। মানে এখানকার বেশিরভাগ লোকই তো মশক, মক্ষিকা আর পিপিলিকা। বেশিরভাগ লোকই পিপিলিকা? কেন, কথাটা কি ভুল হলো নাকি? লোকদের ইংরেজিতে কি বলে শুনি? পিপল বলে না? গাছকে তো বলে থাকে জানি, ছেলেটি জানায়। বলে বলে পিপুলের গাছ। তা তোমার লোকেরা মশা মাছি না হোক, এখানকার বালকরা তো বটেই। হর্ষবর্ধন ব্যাখ্যা করে দেন এবার। কিন্তু আমি পিঁপড়ে হতে যাব কেন শুনি? আমি তো পান্তুয়া কিনতে এসেছি। ও, পান্তুয়া কিনবে? তা বেশ বেশ, উৎসাহিত হন এবার হর্ষবর্ধন। কত পান্তুয়া চাই তোমার? ওই কিলো খানেক। 5 টাকা দাম পড়বে কিন্তু। পড়বে তো কি হয়েছে, দেব দাম। ছেলেটি বলল, পান্তুয়ার কিলো 5 টাকা করে, তা কে না জানে। যাক, কেনার বদ অভ্যেস আছে তাহলে তোমার, ভালো কথা। একটা বড় ভাঁড় ভর্তি কিলোখানেক পান্তুয়া ওজন করে তার হাতে তুলে দিলেন হর্ষবর্ধন। এই নাও, দামটা দাও তো দেখি এবার। না, এই পান্তুয়া আমি নেব না, কেমন যেন দেখছি পান্তুয়াটা, খাওয়ালানো খাওয়ালানো। ছেলেটি বিরস মুখে ফিরিয়ে দেয় ভাঁড়। হ্যাঁ ভাই, যা বলেছ, একটা মশায় একটু আগে খাবলে গেছে ওগুলো। গোবর্ধন সায় দেয় তার কথায়। মশায় পান্তুয়া খায় বলছেন কি আপনি? অবাক হয় ছেলেটা। তারপর নিজেই সে তার কথার জবাব দেয়, তা খেতেও পারে মশাই, চেতলার মশার অসাধ্য কিছু নেই। শুনেছি একবার তেতলার থেকে একটা লোককে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছিল হাজার হাজার মশায়। তারপর তার রক্ত শুষে খেয়ে না ছিবড়েটা ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল রাস্তায়। শুনেছি বটে। তুমি তো শুনেছ কেবল, আমি তো নিজের চোখে দেখলাম, গোবর্ধন ব্যক্ত করে। তাহলে ওই পান্তুয়া আমার চাই নে। আপনারা আমায় কিলোখানেক রসগোল্লা দিন ওর বদলে। তার দামটা কত পড়বে? ও রসগোল্লা পান্তুয়া ওই একই দাম, ওই 5 টাকায় 2 আনা করে পিস যখন দুটোরই। ওই রসগোল্লাটা আবার মাছি বসা নয় তো মশাই? ধরেছ ঠিক, বলল গোবরা, মাছি বসাই বটে। আপনারা মাছি বসানো রসগোল্লা দিচ্ছেন আমাকে? মাছিরা যেখানে সেখানে ওই যত নোংরা জায়গায় গিয়ে বসে, যত বীজাণু সব নিয়ে আসে, খেলে অসুখ করে। না না না, আপনি ওর বদলে 5 টাকা সন্দেশ দিন আমায়। সন্দেশও ওই 2 আনা করি পিস তো। হ্যাঁ, বলে ঘাড় নেড়ে হর্ষবর্ধন তাকে খোড়ার থেকে চুবড়ি ভরে সন্দেশ সাজিয়ে দেন। সন্দেশের চুবড়ি নিয়ে ছেলেটি চুলে যেতে উদ্যত হয়। ও হে, দামটা দিয়ে গেলে না তো? বাধা দেয় হর্ষবর্ধন।
আসল কাজই ভুলে যাচ্ছ যে। কিসের দাম? চুবড়ি হাতে ফিরে দাঁড়ালো ছেলেটা। সন্দেশের দামটা। সন্দেশের দাম দিতে যাব কেন? সন্দেশ তো আমি রসগোল্লার বদলে নিলাম। বেশ, রসগোল্লার দামটাই দাও তাহলে। রসগোল্লা তো আমি পান্তুয়ার বদলে নিয়েছি। হা হা, তো পান্তুয়ার দামটাই দাও না গো। আরে পান্তুয়ার দাম দিতে হবে কেন শুনি? ছেলেটি ভারী বিরক্ত হয় এবার। আরে পান্তুয়া আমি নিলাম কখন? ও তো আমি নিইনি। যা নিলাম না তার আবার দাম দেব কেন? যা দিইনি তারও দাম দিতে হয় নাকি? ছেলেটি চলে যায় দেখে হর্ষবর্ধন তাকে ফিরে ডাক দেন এবার। ওহে, শোনো শোনো, দাম চাচ্ছি নে, একটা কথা কেবল জানতে চাইছি। একটু আগে যারা মশা মাছির ছদ্মবেশে এসে খেয়ে গেছে তাদের নাম কি হৎকার? হ্যাঁ, আর ঘোঁতকা। ধরেছেন ঠিক। ছেলেটি ফিক করে হেসে ফেলে। আর তোমার নাম? আর আমি হচ্ছি কোঁতকা। যেতে যেতে চুবড়ির থেকে সন্দেশ খেতে খেতে বলে যায় ছেলেটা। কোঁত কোঁত করে গিলতে গিলতে চলে যায়। হর্ষবর্ধন হতবাক হয়ে থাকেন। গেছে, তার জন্যে মন খারাপ করো না দাদা। গোবর্ধন সান্ত্বনা দেয় দাদাকে। তোমাকে তো আমার মতন তেমন লেজে গোবরে হতে হয়নি। তাহলেও বলতে হয় দাদা, তোমার ওই কোঁতকাটাই ভারী জবর হয়েছে, তাই না দাদা? নিজের লেজের গোবরটাই যেন দাদার মুখের ওপর ভালো করে লেপে দেয় গোবরা। কোঁতকা দিয়ে গেল বলছিস কি রে? কোঁতকার ওপর আরো কোঁতকা লাগিয়ে গেল আমায়। হা হুতাশ করেন দাদা। আধখোরা স্বরে সন্দেশ নিয়ে গেল ছোঁড়াটা। আমার একবেলাকার খোরাক। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org